আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেকেরই মনে নানান প্রশ্ন আছে। আমি সকালে যে ভিডিওটা ছেড়েছি তাতে কমেন্টে অনেকে লিখেছেন যে এতে আওয়ামী লীগের কি লাভ হলো। আওয়ামী লীগের তো কোনো লাভ হলো না। তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আওয়ামী লীগের লাভ কি হবে? দেখুন, ভারত যা করে না, অনেক ইকুয়েশন মেনে করে, অনেক ইকুয়েশন থাকে তার পেছনে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, অনেক ইকুয়েশন থাকে। তো এই যে আমাদের জয়শঙ্কর যে গেছিলেন না যেই সময়তে আপনাদের বাংলাদেশে, সেই সময় জয়শঙ্কর কিন্তু কতগুলো প্রস্তাব রেখেছিলেন। তার আগে লন্ডনে গিয়ে আমাদের এজেন্সির লোকজন তারেকের সঙ্গে বসে এই প্রস্তাবের মানে ভূমিকাটা করে আসেন, যেখানে তারেক রহমান বলেছিলেন মনে হয় যে আমার একার সিদ্ধান্ত, দেশে ফেরার ব্যাপারটা আমার একার সিদ্ধান্তের উপর নির্ভর করছে না, সেখানে ভারতের একটা গ্রিন সিগন্যালের দরকার ছিল। ভারত গ্রিন সিগন্যাল দিয়েছিল কিছু শর্তের বেসিসে, যার ভূমিকাটা রচনা হয়েছিল লন্ডনে বসে। এবার জয়শঙ্কর গিয়ে যখন ক্লোজডোর মিটিং যখন হলো, সেখানে তার স্ত্রী এবং তার মেয়ে ছিলেন। সেখানে ভারত যেটা বলেছে যে আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন, আপনাকে প্রধানমন্ত্রী করা হচ্ছে, ঠিক আছে, কিন্তু জানবেন চাবিকাঠি কিন্তু ভারতবর্ষের কাছে আছে। আপনি যদি আপনার শর্ত থেকে সরে আসেন এবং ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে যদি আপনি ঘোষণা না দেন, আর যদি আপনার এই সমস্ত যে সমস্ত আপনার দেশে ইউনুস করে বেরিয়েছে, এই শেখ হাসিনার বিরুদ্ধে এত মামলা, তারপরেতে এই যে আইসিটিতে তার দণ্ডাদেশ, তারপর এত ভুয়ো মামলা, এত আপনার সমস্ত লোকজনকে, নিরাপরাধ লোকজনকে, সে সাংবাদিক থেকে লেখক শিল্পী সমস্ত, আমি গত এতে বলেছি, আওয়ামী লীগ কর্মী, সমর্থক, নেতা, তাদেরকে সমস্ত ফলস মামলা দিয়ে ঢুকিয়ে রেখে দিয়েছে। সবার বিরুদ্ধে মামলা আপনাকে প্রত্যাহার করতে হবে, জামিন টামিন নয়, প্রত্যাহার করতে হবে। এখন চাবিকাঠিটা কি? চাবিকাঠি বলতে বাংলাদেশের জল থেকে বিদ্যুৎ, খাবার দাবার সব ভারতবর্ষের হাতে, সব ভারতবর্ষের হাতে। এই যে আমেরিকা যে চেয়েছিল জামাতকে বসাতে, ভারত লাস্টে খেলে দিল, জামাতকে সরিয়ে বিএনপিকে বসিয়ে দিল। এমনিই তো বদনাম আছে ভারতের, যে ভারত আপনাদের ইন্টারনাল পলিটিক্সে মাথা গলায়। তা বদনাম যখন আছে তখন একবার প্রকাশ্যেই করা হোক। আমি তো বলেছিলাম বদনাম যখন করছে তখন প্রকাশ্যেই করা হোক। তা প্রকাশ্যে যখন করা হলো, সেই সময়তে এখন যেটা ভারতবর্ষের চাবিকাঠি যেটা হাতে আছে, সেটা হচ্ছে এই যে ফেব্রুয়ারিতে আপনাদের গঙ্গা জলবন্টন চুক্তি আছে, সেটা কিন্তু এখন পিছিয়ে যাবে। মানে এখনই ফেব্রুয়ারিতে হবে না, ওটা ওই আমেরিকার এফটি এর মতো, ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মতো পেছাতে থাকবে যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরছেন। মানে সেই পরিবেশ তৈরি হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত মামলা টামলা সমস্ত প্রত্যাহার করে এই সমস্ত নিরাপরাধ লোকেদের যতক্ষণ না পর্যন্ত মুক্তি দিচ্ছে, এবং যতক্ষণ না পর্যন্ত মানে ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে এই তারেক রহমান রাজি হয়ে শেখ হাসিনাকে দেশে ফেরাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত হবে না। আর আমেরিকা এমনি চটে আছে, কারণ আমেরিকা চেয়েছিল জামাতকে বসাতে, সেটা হয়নি। তাহলে আমেরিকা কি করবে? এই ভোট ঠিকঠাক হয়নি, এইরকম একটা ধুয়ো তুলে একটা স্যাংশন বসালেও বসাতে পারে। যদি এখানে স্যাংশন বসিয়ে দেয়
তাহলে পরে কি হবে, আপনারা কোথাও থেকে মাল আনতে পারবেন না। কিন্তু আমেরিকার স্যাংশনকে ভারত ভয় পায় না। সেটা আপনারা দেখেছেন, রাশিয়া থেকে তেল আনার ব্যাপারে স্যাংশন ভারত ভয় পায় না। এই ইরান থেকে তেল আনার ব্যাপারে স্যাংশন ভারত ভয় পায় না। ভারত তার নিজের স্বার্থে চলে। এখন যদি স্যাংশন লাগিয়ে দেয়, ধরে নিন, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি স্যাংশন লাগিয়ে দেয়, তাহলে ভারতবর্ষ কি করবে? ভারতবর্ষ কিন্তু ওই স্যাংশনকে না মেনে ভারতবর্ষ চাল, ডাল, তেল, নুন যা সরবরাহ করা হচ্ছিল সেই সরবরাহ অব্যাহত রাখবে। আর যদি মানে আপনাদের তারেক রহমান যদি এপাশ ওপাশ করেন, তাহলে পরে ওই বিদ্যুৎ থেকে, জল থেকে, খাবার থেকে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এবার জাহাজে করে তো আর বিদ্যুৎ আনতে পারবেন না। আর টাকা না থাকলে পরে আর এই সমস্ত ট্রান্সশিপমেন্ট যে সমস্ত বন্ধ হয়ে রয়েছে না, সেগুলো খোলা হবে না। তুলো সাপ্লাই বন্ধ, খাবার দাবার বন্ধ, বিদ্যুৎ বন্ধ, জল বন্ধ। দেশ চালাবেন কি করে? চালান। হাতে তো অর্থ নেই। অর্থ ভারত দেবে বলেছে। যদি কথা হয় তাহলে $2-4 বিলিয়ন কি $10 বিলিয়ন অর্থ ভারত দিয়ে দেবে, কোনো অসুবিধে নেই। এবার নির্বাচন হোক, সেখানে যে জিতে আসবে, সেটা আওয়ামী লীগ জিতে আসুক, সেটা বিএনপি জিতে আসুক, যেটা ইনক্লুসিভ নির্বাচনে যে জিতে আসবে তার সঙ্গে ভারত কাজ করবে। আগেই বলে দিয়েছে, এখনো বলে দিচ্ছে যে এই নির্বাচনে কোনো মান্যতা কোনো দেশ দেবে না, ভারতবর্ষ দেবেই না। আগে থেকেই বলে দিয়েছে দেবে না। এখন এই গেল সাম্প্রতিক অবস্থা। এবার দর্শক, আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে যদি আমি পাই, তাহলে পরে আমি নিজেকে ধন্য মনে করব। কারণ এই প্রশ্নগুলোর উত্তর আমিও খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমি তো বিদেশি লোক, আমি তো প্রশ্নের উত্তরটা আমি খুঁজে পাচ্ছি না। আমায় যদি আপনারা একটুখানি এই সমস্যা থেকে একটু মুক্তি দান করতে পারেন, তাহলে আপনারা ভেবেচিন্তে দেখবেন, গালাগালির বদলে, যদিও গালাগালির মাত্রাটা কমেছে কিন্তু তাও আছে হতাশ যারা জামাত এবং বটবাহিনী, তারা আমায় গালাগাল করে যাচ্ছেন, গালাগাল করে যান। আমি জানি যতক্ষণ আপনারা আমার পাশে আছেন ততক্ষণ কোনো গালাগালি আমার গায়ে লাগবে না। কারণ আমি ওখানে গিয়ে কোনোদিন বাস করতে যাব না, কোনোদিন এমপিও হতে যাব না, মন্ত্রীও হতে যাব না, আমার গিয়ে যায় আসে না। প্রশ্ন যেগুলো হলো, বাংলাদেশে মোট ভোটার হচ্ছে 12,77,11,993 জন। কত? 12,77,11,993 জন। এটা হচ্ছে আপনাদের ইলেকশন কমিশনের হিসেব অনুযায়ী। আচ্ছা, এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 98,64,421 জনের। হ্যাঁ ভোটে, হ্যাঁ এর পক্ষে ভোট হয়েছে। আর না এর পক্ষে ভোট হয়েছে 53,16,768। তাহলে এই দুটোকে আপনি যোগ করেন, তাহলে দেখা যাবে যে 1.5 লক্ষ ভোট আপনার মোটামুটি হ্যাঁ নায়ের হয়েছে। তাহলে 12 কোটির মধ্যে 12,77,00,000, মানে ধরুন আপনি 12.5 কোটি লোক, কম করে ধরলাম, 12.5 কোটির মধ্যে যেই 1.5 কোটি লোক আপনার ভোটে অংশ নেয়, এই আপনার গণভোটে, সে ভোটের মান্যতা তাহলে কি থাকবে? ওই জন্য হ্যাঁ না ভোট নিয়ে কালকে থেকে আমি বলছি না, ও হ্যাঁ না ভোট নিয়ে কোনো কথা বলবে না। কারণ হ্যাঁ না ভোটে এই যে এত শাসন যন্ত্রকে কাজে লাগিয়ে সরকারি আমলা, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সব কাজে লাগিয়ে যে এত গণপ্রচার হলো, তার কিন্তু কোনো লাভ হলো না। এবার আপনারা হিসেবটা আমায় বুঝিয়ে দেবেন যে 12.5 কোটি ভোটারের মধ্যে এই 1.5 কোটি ভোটার যদি হ্যাঁ না হয়, ভোট দেয়, তাহলে পরে ভোটের রেজাল্ট কি করে হয়? এই হয়। আচ্ছা, 1.5 কোটি যদি ভোটার আপনার যদি ভোট দেয়, তাহলে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী, মানে হিসেব অনুযায়ী
সেটা 59.44% গিয়ে দাঁড়ায় কি করে? 59.44%, অথচ ভোটার কত? ভোটার হচ্ছে 12,77,00,000। বাকি তো বাদ দিন, হাজার বাদ দিন, 12,77,00,000 ভোটার। তার মধ্যে ভোট দিয়েছে 1.5 কোটি। হ্যানায় যারা দিয়েছে তারাই ভোট দিয়েছেন। তাহলে সেই 1.5 কোটি লোক যদি 12 কোটির মধ্যে হিসেব আপনি করেন, তাহলে 59% ভোট কি করে পড়লো? ইউনূসের অঙ্ক, সুদের অঙ্ক ইউনূস বোঝেন, কিন্তু ভোটের অঙ্ক ইউনূস বোঝেন না। ফলে ইউনূস তার একটা নিজের হিসেব অনুযায়ী কালকে 4টে 4:30 ভোট শেষ হয়েছে, আজকে ভোরবেলাতে তিনি একটা হিসেব কষে একখানা তথ্য পেশ করেছেন। এইটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 5ই আগস্ট প্রচুর লোক ঢাকায় নেমেছিলেন, প্রচুর লোক, সব নাকি ঢাকাবাসী, কিছু বাইরে থেকে এসেছিলেন। ঢাকায় মোট ভোটারের এই শতাংশ কত? 24%। 24% যদি ঢাকার ভোটার হয়, ভোট পড়ে, তাহলে শেখ হাসিনার পক্ষে কজন আছেন আর শেখ হাসিনার বিপক্ষে কতজন আছেন সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে 76% মানুষ শেখ হাসিনার পক্ষে ছিলেন। কিছু লোককে বাইরে থেকে আনা হয়েছিল, ভুল বুঝিয়ে টাকা খরচা করে তাদেরকে পথে নামানো হয়েছিল, যারা বলেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আপনারা আমায় দেবেন যে 24% ভোটার যদি হয়, তাহলে পরে এত লোক ঢাকায় সেদিনকে এলো কি করে 5 তারিখে? তো যাই হোক, এখন 6জন সচিব নাকি অলরেডি দেশ ছেড়েছেন অথবা ছাড়বো করছেন। 6জন সচিব। আজকে কতগুলো লাল পাসপোর্ট জমা পড়ছে সে খবরটা আমি নেওয়ার চেষ্টা করছি। লাল পাসপোর্ট জমা পড়ছে, এবং কতজন পড়ছে সেটা আমি এখনো জানতে পারিনি। আমি রাতের দিকে আপনাদের ভিডিও করে জানাবো। আর একটা জিনিস আপনারা আমি বলি, সেটা হচ্ছে কূটনীতি এমন একটা ব্যাপার না, এই কূটনীতি বুঝতে গেলে আচ্ছা লোককে ঘোল খেতে হবে। আমরা এতদিন কাজ করছি, আমরাও বুঝতে পারি না। আমরা মুদ্রার একটা পিঠ দেখি, তার পেছন দিকে কি আছে সেটা কিন্তু 1 টাকা আছে, 1 টাকা দেখে নিলাম, পেছন দিকে কি ছাপ আছে কজন দেখেন? দেখি না আমরা। কূটনীতিতে সামনে যেটা দেখানো হয় না, সেটাই আপনি আমি দেখি। ওটা দেখানো হয়, কিন্তু পেছনে চলে অনেক খেলা। এই খেলার কিছুটা অংশ আমি আপনাদেরকে বললাম। এই খেলা সম্পূর্ণ হোক, আপনাদের সমস্ত কোশ্চেন যা আছে যে এতে আওয়ামী লীগের কি হলো, সেটা কিন্তু আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আশা করছি আপনারা ধরতে পারলেন ব্যাপারটা, আমি কি বলতে চাইছি। এবং প্রশ্নের উত্তরগুলো যদি আপনারা পারেন আমায় কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্ট প্রত্যেকটা পড়ে আমি উত্তর দেবো। অন্তত সবাই ভালো থাকবেন। নির্বাচন কমিশন কি তাদের নিজেদের পরিসংখ্যানের জালে আটকা পড়ে গেছে? কি মিশন ছিল ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকারের এই নির্বাচনকে কেন্দ্র করে? তাদের সেই মিশন কি সফল হয়েছে নাকি ব্যর্থ? আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। বাংলাদেশে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, তখন অনেকেই আমরা বলতাম যে আমরা অঙ্কে কাঁচা। আমি নিজেও আমার এই অঙ্কের মার্কসটা সবসময় অন্যান্য সাবজেক্টের চেয়ে তুলনামূলকভাবে কম থাকতো। আমার এক টিচার ছিলেন প্রফেসর সৈয়দ মোদাস্সের আলী। তিনি সবসময় বলতেন যে অঙ্কে ভালো হতে হবে। আমরা যারা মেডিকেলে ব্যাকগ্রাউন্ডে, তাদের অনেকেরই ধারণা ছিল যে মেডিকেলে বোধহয় অঙ্ক লাগে না। কিন্তু পরবর্তীতে আমি যখন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করলাম বা পিএইচডি করতে আসলাম, কপাল কাকে বলে, যে আমাকে এই পরিসংখ্যানের উপরেই নির্ভর করতে হলো। যে অঙ্ককে সারা জীবন ভয় পেয়েছি, সেই অঙ্ককেই
এখন আমার সকাল বিকাল চর্চা করতে হয়, বা আমার কাজের মেইন অংশটাই হচ্ছে পরিসংখ্যান। জার্মান একজন গণিতবিদ, ওনার নাম হলো কার্ল ফ্রেডেরিক গস। উনি বলেছিলেন যে ম্যাথমেটিক্স ইজ দ্য কুইন অফ অল সায়েন্সেস। আপনি যদি অঙ্কের মজাটা বুঝে যান, অঙ্কের উপরে যদি আপনার দখল থাকে, যেমন এখন আমি পরিসংখ্যান নিয়ে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি অনায়াসে আমার প্রয়োজনীয় স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস গুলো করে ফেলতে পারি, এবং এটা এত এক্সাইটিং একটা বিষয়। কিন্তু সমস্যা হলো যে আপনি যদি গণিত বা স্ট্যাটিস্টিক্স এগুলো যদি হ্যান্ডেল না করতে পারেন, হ্যাঁ, একটা প্রবাদ আছে যে মিথ্যা 3 রকমের: লাই, ড্যাম লাই অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। সো পরিসংখ্যানের অপব্যবহার যেমন করা যায়, আবার সাফিসিয়েন্ট নলেজ না থাকলে সেটা হ্যান্ডেল করতে যায় যেমন আটকা পড়ে যেতে হয়। যেমন আমাদের নির্বাচন কমিশন আটকা পড়েছে। নির্বাচনের দিন, নির্বাচন শেষে পরের দিন ভোর 4:40 তারা তাদের ওয়েবসাইটে জানালো যে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে 98,64,421, না ভোট পড়েছে 53,16,000 সামথিং। অথচ আজকে আমরা পত্রিকায় দেখছি তারা বলছে যে গণভোটে 60.26% ভোট পড়েছে, যার মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,429টি। দেখেন, নিজেদের স্ট্যাটিস্টিক্স বারবার চেঞ্জ করতেছে। সকাল 10টায় বলতেছে এত শতাংশ ভোট, 11টায় বলতেছে, 12টায় ওটা জাম্প করে 3-4 গুণ বেড়ে গেছে 1 ঘন্টায়। মানে এই যে অঙ্ক নিয়ে খেলতে যাওয়া, এবং তারা যে সংখ্যা বানাচ্ছে, এই বানাতে গিয়েই তারা বারবার ফাঁদে পড়তেছে, মিলতেছে না। 2 আর 2 যে 4 হয়, কিন্তু কখনো সেটা 3.5 হচ্ছে, কখনো 4.5 হচ্ছে। মানে একটা জিনিস আপনি বানাচ্ছেন এবং সেই বানাতে গিয়ে আপনি লেজে গোবরে করে ফেলছেন। বিএনপির পক্ষ থেকে তাই নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে এক্সাক্ট ফিগার গুলো আমাদের জানাও, তোমরা এক এক সময় এক এক কথা বলছো। এখন নির্বাচন কমিশন বাটে কেন পড়বে না? এই নির্বাচনে ভোট পড়েছে 14%, 14 পয়েন্ট সামথিং ভোট পড়েছে এই নির্বাচনে, একদম অরিজিনাল নাম্বার। সেইটাকে এখন সে দেখাচ্ছে যে 59% ভোট পড়েছে। এখন গণভোট একরকম, আবার সংসদীয় আসনের ভোট একরকম পড়েছে, সবকিছু সেটাও আবার মিলছিল না। তো এখন তারা এই এক একটা নাম্বার দিচ্ছে, তখন বলছে হ্যাঁ করছো কি, ভুল হয়েছে, তখন আবার ওইটারে ঠিক করতেছে। সংশোধিত 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 করতে যা তাদের থোলের বিড়াল ফাঁস হয়ে গেছে। এদিকে জামাত এবং ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকার, এই ত্রয়ীর সম্পর্কটা আপনারা জানেন। জেনারেল ওয়াকার এবং ডক্টর ইউনূস সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে জামাতকে ক্ষমতায় আনতে। তারা অনেকদিন ধরেই চেষ্টা করছে। ট্রেসি অ্যান্ড জ্যাকবসন যখন আমেরিকান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ছিলেন, চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন, তিনিও চেষ্টা করেছেন জামাতকে কিভাবে ক্ষমতায় আনা যায়। কিন্তু ব্রিটিশ রাষ্ট্রদূত বাংলাদেশে সারা কুক যখন দিল্লিতে যে ব্যর্থ হয়ে ফিরে এলেন, তিনি দিল্লির মোদী সরকারের কারোর সাথে যখন দেখা করতে পারলেন না, জামাতের পক্ষে ওকালতি করতে গিয়েছিলেন, তিনি ফিরে আসার পর থেকেই কিন্তু ইউনূস ওয়াকার শিবিরে একটা আতঙ্ক শুরু হয়ে যায়, এবং তারা তখন বুঝতে পারে যে জামাতকে ক্ষমতায় নাও আনতে পারে। তো ওয়াকার যেটা করেছে, ওয়াকার ডুয়াল রোল প্লে করেছে। তারেক রহমানের সাথেও সে মেনটেন করেছে, আবার তার জামাত তো তার বুকের ভেতরে। তো তাদের এই যে মিশন জামাতকে ক্ষমতায় আনার, সেটা কমপ্লিটলি ফেইল্ড। এবং আর্মির মধ্যে, সিনিয়র আর্মি অফিসারদের মধ্যে একটা ফিলিংস কাজ করেছে যে যে কোনো অবস্থায় হোক তারা জামাতকে ক্ষমতায় আসতে দেবে না। এবং তারা শেষ দিকে ডিজিএফআই এর সহায়তায় তারা কিন্তু সারা দেশে কিছু কাজ করেছে, এবং সেটা ওয়াকারকে বাইপাস করেই। আপনারা খেয়াল করবেন, তারা কিছু সিদ্ধান্ত নিয়েছিল যে জামাত, তারা জানতো যে জামাত টাকা ছড়াবে, আগের রাতে ম্যানিপুলেট করবে, ব্যালট পেপার এক্সট্রা নিচে সেগুলো সিল মারবে, প্রিজাইডিং অফিসারদের
আহ, কেনা বেচা চলবে। তো আর্মিকে কিন্তু স্পষ্ট বলা ছিল জামাত ফিল্ড লেভেলে যে আকামগুলো করবে প্রত্যেকটা ধরার। এবং আপনারা খেয়াল করে দেখেন নির্বাচনের 1-2 দিন আগে থেকে বিএনপির ক্যান্ডিডেট বা তার লোক যদি ধরা পড়ে 2 জন, জামাতের ধরা পড়ছে 8 জন। এইভাবে মোস্টলি জামাতকে টার্গেট করে তারা সারা বাংলাদেশে, যেমন সৈয়দপুরে ধরা পড়লো ঠাকুরগাঁয়ের জামাতের আমির। তো এরকম করে দেখবেন যে জামাতের সংশ্লিষ্ট লোকজনকে আর্মি বেশি অ্যারেস্ট করেছে। ইট ওয়াজ প্রি প্ল্যান্ড, একটা স্পেশাল ইন্টেনশন নিয়ে। যদিও আর্মির খুব ক্ষুদ্র একটা অংশ, যেমন বারবার বলেছি রংপুর এবং যশোরের জিওসি, তারা জামাতের জন্য কাজ করেছে। এবং রংপুরের রেজাল্ট দেখলে আপনি বুঝতে পারবেন এটা কতখানি ইম্প্যাক্ট ফেলেছে। যাই হোক, আর্মির এই সিনিয়র গ্রুপটা তারা জামাতকে ক্ষমতায় আসতে দেয়নি। এখন ইনুস তো পড়ছে বাটে। ইনুস একটা জিনিস চেয়েছে, সেটা হয়নি। এবং সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে ইনুসের আর পরিস্থিতির উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, সে ব্যর্থ। আজকে বাংলাদেশ থেকে 4 জন এক্সিস্টিং সচিব বিদেশ সফরে গেছে। বাংলাদেশ বিমানের সকালের ফ্লাইট সাধারণত 8টার দিকে সিঙ্গাপুরে যায়। আগামীকাল 14ই ফেব্রুয়ারি এবং পরের দিন 15ই ফেব্রুয়ারি 2 দিন বাংলাদেশ বিমান 2টা স্পেশাল ফ্লাইট সিঙ্গাপুরে চালু করেছে দুপুর 12টার দিকে। এই 2টা ফ্লাইটের আবার অধিকাংশ টিকিটই 2 দিন আগে সোল্ড আউট ছিল প্রায়। আমাকে একজন ট্রাভেল এজেন্সির মালিক ফোন করে জানিয়েছিলেন হঠাৎ করে এই 2টা এক্সট্রা বিমান কেন সিঙ্গাপুরে দেওয়া হলো। বেশ কিছু উপদেষ্টার পরিবার কিন্তু দেশে নাই। বিএনপি বলছে 15 তারিখের মধ্যে তারা সরকার গঠন করবে। জুলাই সনদ, 180 দিন, ডক্টর আলী রিয়াজের সেই যে ফর্মুলা, হ্যাঁ, তারা গণপরিষদ হিসেবে কাজ করবে, সংবিধান সংশোধন করবে, এই সব কিছুই এখন হুমকির মুখে। বরং হ্যাঁ ভোট না ভোট নিয়ে বিএনপি নিজেরাই প্রশ্ন তুলছে এবং নির্বাচন কমিশনের কাছে এক্সাক্ট ফিগার নাম্বার তারা চেয়েছে। তো এই অবস্থায় আরো রাজনীতির অনেক অনেক কিছু হবে। বিএনপি একটা নজিরবিহীন বিজয় পেয়েছে, যে নির্বাচনে মোর দ্যান 80% ভোটার্স ভোট দেয়নি, 14% ভোটার ভোট দিয়েছে। তো এই নির্বাচনের গ্রহণযোগ্যতার সংকট থাকবে। তারপরেও তারেক রহমান, তাকে ভারতের প্রধানমন্ত্রী মোদি অভিনন্দন জানিয়েছেন। যে কথাটি বাজারে চালু আছে যে ভারতের ক্লিয়ারেন্স নিয়ে তারেক রহমান দেশে ফিরেছেন দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে। আজীবন ভারত বিরোধী রাজনীতি করা বিএনপি এবং তার নেতা তারেক রহমান আগামীতে ভারতের সাথে কিভাবে রাজনীতি করবে, ভারতের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং কি, ডক্টর ইনুসের ফেট কি হবে, এই সব বিষয়গুলো আমাদের একটু অপেক্ষা করতে হবে। তবে এই মুহূর্তে যে নির্বাচন কমিশন তাদের এই সংখ্যা নিয়ে যে বাটে পড়েছে এবং পুরো বিষয়টাকে খেলো এবং হাস্যকর করে ফেলেছে, সেটা এই নির্বাচন গুণগত মান কেমন হয়েছে সেটাই নির্দেশ করে। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।